হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন। আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকেও আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি আছেন, তিনি হচ্ছেন আবিদা সুলতানা। আজ পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আবিদা আপা আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানব। কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আজকে আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আবিদা আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ আমাদের অনেক প্রিয় একজন মানুষ আবিদা আপু আমাদের সাথে আছেন। আপু, আপনাকে অনেক সুইট লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে? এখন হচ্ছে আমার নতুন ক্যাফে ওপেন হয়েছে, তো সেটা নিয়ে একটু ব্যস্ততা চলছে। কাজ করছি, এই তো বাচ্চা কাচ্চা সংসার এটা সামলিয়ে নিজের একটা আলাদা জগৎ আছে, সেটাও কাজ করছি। আলহামদুলিল্লাহ। আপনার উদ্যোগের নাম কি? আপনি তো অনেক কিছুর সাথে জড়িত, তো আমাদের দর্শকদের একটু বলুন। আমার যেটা মেইন সেটা হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশন। আচ্ছা আচ্ছা। ব্রাইডাল ক্রিয়েশন এটা দিনাজপুরে আমার একটা শোরুম আছে, এবং ঢাকা থেকে এটা আমি অনলাইন বেসড হয়ে কাজ করছিলাম এতদিন। এখন আমি একটা নতুন ফুড শপ ওপেন করেছি নূরজাহান রোডে, মোহাম্মদপুরে। এটার নামটা দিয়েছি ফানা ফুডিস, ফানা ক্যাটারিং সার্ভিস। ফানার কার নাম? হ্যাঁ, ফানা হচ্ছে ফা, এফ এ ফা, আর এন এন না, ফানা। আমার বড় মেয়ে হচ্ছে ফাবিহা আর ছোট মেয়ের নাম হচ্ছে নাজিফা। খুব সুন্দর নাম করেছি। আচ্ছা আচ্ছা। তো আপনার যে ব্রাইডাল ক্রিয়েশনটা আছে, এটা শুরুর পেছনে আসলে মূল অনুপ্রেরণা কি ছিল বা কে দিয়েছিল? এটা হচ্ছে কি, আমি হোম ইকোনমিক্সে পড়তাম, তখন হচ্ছে অনার্স থার্ড ইয়ারে। তখন আমাদের একটা মেলার আয়োজন হলো, হ্যাঁ, তো পিঠা উৎসব ঢাকা ভার্সিটিতে। তো এই অনুষ্ঠানে যোগদান করলাম, তো আমরা পুরস্কার পেলাম, প্রথম হলাম। অনেক সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো যে আমরা 9 বান্ধবী মিলে একটা পিঠার আড্ডা নামে একটা স্টল দিয়েছি, তো সবাই খুব প্রশংসা করলো। তো সবার খুব পছন্দ হয়েছে। তখন ধীরে ধীরে আমাকে হচ্ছে বলতো বিয়েতে পিঠার ডালা বানিয়ে দিতে, পিঠার ফল মানে গায়ে হলুদে ফলের ঝুড়ি বানিয়ে দিতে। এটা কত বছর আগে? এটা 2007 সাল থেকে একটু একটু করে শুরু করেছি। তো 10-এ গিয়ে এটাকে প্রফেশন হিসেবে। ওই সময় কিন্তু এত এরকম ছিল না, কার্ভিং এর বা ব্রাইডালের সবকিছু, বা ফুলের ডালা, খাবারের ডালা, পিঠার ডালা খুব বেশি মানে রেয়ার দেখা যেত। অনেক সময় নিজেরাই দেখতাম করতেন, মানে বাইরে থেকে যে অর্ডার দিবে সেই বিষয়টা কিন্তু ছিল না। না, তখন একদমই ছিল না। তো ওই যে হয় কি, ধীরে ধীরে সবাই যখন সাজগোজের দিকে চলে গেল, তখন এই কাজগুলোতে একটু কম হয়ে গেল। নিজেরা আর করতে পারছে না, সাজগোজ করবে নাকি নিজেরাই এটা করবে, যার অনুষ্ঠান তাকেও তো সেভাবে সেই সুবিধাটা আমরা করে দিতাম, সেইটা আমরা ম্যানেজ করে দিতাম। এভাবেই করেই তৈরি হলো আমার ব্রাইডাল ক্রিয়েশনের যাত্রা। দারুণ। আপনার ব্যবসার প্রথম দিককার দিনগুলো কেমন ছিল? কোনো চ্যালেঞ্জের কথা যদি বলতেন। চ্যালেঞ্জ বলতে কি, আসলে কি জিনিসগুলো ছিল এরকম, খুব সোজা আবার খুব কঠিন ম্যানেজ করা, বুঝতে হবে। তো এইটাই মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। যেমন একটা ডালা ডেকোরেশন করা, হয়তো মুখ দিয়ে বলতে পারছি যেটা ইজি করা যাবে, কিন্তু আমরা অন টাইমে কিন্তু করতে পারছি না। আবার মানে সে কি চাচ্ছে, গ্রাহক আসলে নিজেও বোঝাতে পারছে না আপনাকে সে এটা চাচ্ছে, কিন্তু আপনি বুঝছেন, পরে আপনার বুঝ থেকে যেটা করবেন ওইটা হয়তো তার লাইক হবে না, কারণ সে নিজেই তো বুঝতে কনফিউজ। হ্যাঁ, তো সেই জায়গাটা চ্যালেঞ্জ ছিল। সেখানে আমার ক্রিয়েটিভিটি দেখিয়ে একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে তাকে একটু সুন্দর জিনিস উপস্থাপন করে যখন তার এটা পছন্দ হতো, তখনই আসলে এটা একটা সার্থকতা। এটা আসলে বড় চ্যালেঞ্জ, যে ক্রিয়েটিভ পারসন গুলো যে ক্রিয়েটিভিটি দিয়ে একটা জিনিস তৈরি করে, সেটার ফিডব্যাক যদি ভালো আসে তখন কিন্তু ওই জিনিসটা অনেক ভালো লাগে। ততক্ষণ পর্যন্ত খুব টেনশন লাগে যে আসলে তার পছন্দ হবে কিনা। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। 2010 সালেই আমার ব্রাইডাল ক্রিয়েশনের যাত্রাটা আরো ভালোভাবে শুরু হয়েছে। আচ্ছা, ব্রাইডাল ক্রিয়েশনে মূলত কি কি প্রোডাক্ট বা সার্ভিস অফার করেন আপনি? ব্রাইডাল ক্রিয়েশন হচ্ছে আমরা প্রথম থেকে হচ্ছে শুরু করি জুয়েলারি, রাখি, ডালা কোলা, মেহেদি, পিঠা, খাবার দাবার সবকিছুই আমরা প্রোভাইড করি।
তো যার যেটা পছন্দ, এখন হয়তো আমার কাছে ডালা পছন্দ হচ্ছে, আরেক জায়গায় গহনা পছন্দ হচ্ছে, ওকে ফাইন, আপনি আমার কাছে আপনার প্যাকেজের আসলে খরচটা যদি একটু আমরা যদি বলতেন। ডালার প্যাকেজ ধরি সেটা 10,000 টাকা থেকে শুরু হয়। আমরা যদি ফুড কার্ভিং এর প্যাকেজ ধরি তাহলে 3,000 টাকা থেকে শুরু হয়। আবার যদি আমরা স্টেজের প্যাকেজ ধরি সেটা 20,000 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, ডালা আসলে 10,000 টাকায় কয়টা ডালা? এখানে কি কি 10টা ডালা থাকে এবং 10টা ডালার মধ্যে আপনার এই যে উপহারগুলি পাঠাবেন, যে তত্ত্বগুলি পাঠাবেন, সেগুলো আমরা ম্যানেজ করে দিই। কেউ যদি সেগুলো বলে নিজেরাই করে হ্যাঁ, কিনে আমরা আনবেন? ডালা তৈরি করে তাদেরকে তাদের জিনিসগুলো ওই ডালার মধ্যে সাজিয়ে দিই। কেউ যদি চায় আরো বড় প্যাকেজ, সেক্ষেত্রে আমাদের বড় প্যাকেজও আছে। আবার কেউ যদি বলে না তাদের বাজেট কম, একটু কম বাজেটের মধ্যে আর করতে সেটাও চায়, আছে। সেটাও আমরা করে দিই। আচ্ছা, সর্বনিম্ন বাজেট কেমন? 5,000 টাকা। 5,000 টাকা। তো দর্শক, আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেয়ে গেলাম আপুর কাছ থেকে। আপুর কাছ থেকে আপনারা চাইলেই কিন্তু বিয়ের ডালা, স্টেজ সাজানো আরো অনেক কিছু আপনারা পেতে পারেন। যেমন উনি বললো ডালার বিষয়ে যদি ছোট প্যাকেজ থাকে সেক্ষেত্রে 5,000 এবং বড় প্যাকেজ 10,000। এর থেকেও আরো এক্সক্লুসিভ প্যাকেজ যদি চান সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু কথা বলতে পারেন। আপা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফেসবুক পেজ আছে ব্রাইডাল ক্রিয়েশন এবং আবিদাস ডিজাইন। এছাড়া আমার ওয়েবসাইটও আছে www.bridalcreationbd.com। আচ্ছা, আপনার শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার সব সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে যে কেউ নক করলেই আপনাকে পেয়ে যাবে। তো দর্শক, আপনারা যদি আপুর হাতের সবকিছু পেতে চান, সুন্দর সুন্দর ক্রিয়েশন আপুর, তাহলে অবশ্যই আপুর পেজে নক দিতে পারেন, আপুকে মোবাইল ফোনে কল করতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন। খুবই চমৎকার আপনার কাজগুলো আমি দেখি এবং মানে মুগ্ধ হয়ে যাই। মনে হয় যে আসলে মানে এই ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, ওটা বোঝা যায়। আর আমার না ছোটবেলা থেকে যে কাজগুলো নিজের হাত দিয়ে করতে পারবো সেটাই খুব ভালো লাগতো। সবার প্রশংসা এত বেশি পেতাম যে এটাই আমাকে আরো নতুন নতুন কাজ করার সাহস জুগিয়েছে। আসলে আপু, জুট ও লেদার পণ্যের প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো আপনার? আমরা তো জুয়েলারি করছি প্রথম থেকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, তো ধীরে ধীরে এটাকে ইনোভেটিভ করার জন্য, একটু ডিফারেন্ট করার জন্য আমরা জুট এবং লেদার দিয়ে গায়ে হলুদের গহনাটা তৈরি করার চেষ্টা করছি। তো এখন আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো পপুলার হয়েছে। যে অনেক সময় হয় কি যে সবাই তো আমাকে বেশিরভাগই ফুড কার্ভিং আর হ্যাঁ, আমরা এটাই জানি। তো আমি যে ওই কাজগুলো করি এটা অনেকেই জানে না। আমার পেজ থেকে অনেকে অর্ডার দেয় এবং এগুলো আমি দেশেও করছি, দেশের বাইরেও যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে। এগুলো এখনো ওই যে এক্সপো ওরকম করে দেওয়া হয়নি, কিন্তু অনেকে আসে যারা নিয়ে যায় বাইরে থেকে, এসে নিয়ে যায়, অস্ট্রেলিয়া যায়, আমেরিকায় যায় আমার জুট এবং লেদারের জুয়েলারি গুলো। মানে আপাতত দেশে তো কাজ করছেনই, আবার আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু আপার পণ্যগুলো চলে যাচ্ছে। তো দেশের বাইরে থেকেও আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা চাইলেই কিন্তু আপুর কাছে অর্ডার করতে পারেন, আপু সেভাবে আপনাদেরকে পাঠিয়ে দিবে। এটা পাঠানোর সিস্টেমটা কি আপা দেশের বাইরে? দেশের বাইরে ওই যে আমি কয়েকবার পাঠিয়েছি DHL এ, তারপর হচ্ছে ওই যে যারা যায় তারা নিয়ে যাচ্ছে গেস্টরা, হ্যাঁ, তবে DHL ও পাঠানো যায়, তবে এতে খরচটা একটু বেশি পড়ে যায়। তো সমস্যা হয় না, অনেক সময় দেখা যাচ্ছে তাদের দরকার একটু ডিফারেন্ট টাইপের জিনিস দেশ থেকেই পেতে পারে, তো তখন কিন্তু তারা ঠিকই নিচ্ছে। আর ঢাকার বাইরে তো আপনি সবসময় পাঠাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে, এখন খুবই ইজি, একদম ইজি। মানে দেখা যাচ্ছে আজকেই কুরিয়ার করলাম কালকেই পেয়ে গেল। ওই তো পৃথিবীতে এখন হাতের মুঠোয় আমাদের ডিজিটাল বাংলাদেশ। ইভেন ডালাগুলো কিন্তু চলে যায়, যেমন সুটের ডালা, শেরওয়ানির ডালা, লেহেঙ্গার ডালা, এই ডালাগুলো না আগে চিন্তা করতাম কিভাবে পাঠাবো, নষ্ট হয়ে যায় যদি, কিন্তু না, আমরা যদি একটু এক্সট্রা চার্জ দিয়ে একটু সুন্দর করে প্যাকিং করে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। বিয়ের তত্ত্ব সাজানোর কাজগুলোতে কোন বিষয়গুলো আপনি সবচেয়ে গুরুত্ব দেন? একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই। যেমন ওই যে প্রথমে বললাম না, জুট এবং লেদার দিয়ে আমি জুয়েলারি তৈরি করছি। তো তত্ত্ব সাজানোর ক্ষেত্রে আমরা আগে যেটা করতাম শার্টিন ইউজ করতাম, তারপর হচ্ছে ব্রোকেট কাপড় ইউজ করতাম, কিন্তু এখন একটু ডিফারেন্ট ওয়েতে জুটটা ইউজ করছি, লেদার ইউজ করছি, যাতে করে একটু ডিফারেন্ট লাগে এবং ওটা কিন্তু এক্সক্লুসিভ হয়, একটু এক্সক্লুসিভ, সবাই পছন্দ করে। হ্যাঁ, তারপর অ্যাক্রিলিক ডালা, গ্লাসের ডালা, এগুলো সব ডিফারেন্ট একটা প্যাকেজেও থাকে এবং এটারও চাহিদা আছে। কিছু কাস্টমার বেস আছে তারা এই একটু আলাদা রকম পছন্দ করে। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার পথ চলার সমাজ বা পরিবার কেমন ভূমিকা রেখেছে? এই বিষয়টা আসলে কি, এটা
প্রথমে আসলে কারোই সহজ হয় না। আসলে আমরা সহজভাবে নিতেও পারি না। দেখা যাচ্ছে আমাদেরকে একটু সাজেশন দিতে গেল, আমরা তখন বলি কি না হয়তো বা সে চাচ্ছে না আমি এটা করি। কিন্তু আমরা ভুল বুঝি। ভুল বুঝি। এটা আমাদেরও আমাদের দোষ আছে। কাজে মানে ভুল বোঝা, মানে ভালো জিনিস থেকে আমরা নেগেটিভটা বেশি নিয়ে বেশি ফেলি। নিয়ে ফেলি। তো মনে হয় যে আমাকে সবসময় মনে আটকায় রাখতে চাচ্ছে, বাধা দিতে চাচ্ছে। আসলে কিন্তু বিষয়টা আসলে তা না, না। এটা তো আসলে তারা তাদের মতো চিন্তা করে বলছে। তাদেরকে আমাদেরও দায়িত্ব আছে বোঝানোর যে না আমরা আসলে এটা করতে পারবো, সার্ভাইভ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ আমি বোঝাতে সক্ষম হয়েছি। এখন তারা এটাও বোঝে। শুরুতে একটু সমস্যা হ্যাঁ। হয়, আমারও হয়েছিল। জি। বুঝতে তো পারে না, কারণ তারা তো হ্যাঁ। আগে এগুলো দেখেনি। হ্যাঁ, আমার একদম হাজবেন্ড টোটালি বলতো। নিউ কনসেপ্ট। হ্যাঁ, আমার সেই জিনিসটাও কিন্তু জন্যই। না। আর আমি একটা মফস্বল শহরের মেয়ে, দিনাজপুর থেকে ঢাকায় এসেছি, পড়াশোনা শেষ করে চাকরি করব, এটাই তাদের এক্সপেকটেশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার সেটাই। মাও কিন্তু চাকরি করতেন, এই যে রিসেন্ট আচ্ছা, রিটায়ার্ড করেছে। আচ্ছা, আমার আচ্ছা। নানিও চাকরিজীবী ছিলেন। আচ্ছা। তো তাদের কিন্তু সেই ইচ্ছে ছিল জায়গা যে- থেকে আপনিও মানে ওনারা চেয়েছিলেন আপনিও এভাবেই থাকেন, বাট হ্যাঁ। আপনি মানে একটু আসলে তো different আপনার তো চলে গেছে। চিন্তা ভাবনা উদ্যোক্তা পর্যায়ের কিছু ক্রিয়েশন আছে, জি। যেটা ক্রিয়েশন করা এবং সেগুলো সৃষ্টি করা এবং সেগুলোর একটা সুন্দর রূপ দেয়া, এটা আসলে একটা প্রতিভা। আপনাকে যতই আমরা তালা দিয়ে চাবি দিয়ে আটকিয়ে রাখি না কেন, আপনি ওটার ভেতর থেকেই আপনার কাজগুলো ঠিকই করবেন। ঠিক করবো। এটাই হয়, হ্যাঁ, মানে এটা এখন ফ্যামিলিও বুঝতে বুঝছে পারছে না, এখন তো হাল ছেড়ে দিয়েছে। আমরা বলি না এই যে ছোটবেলায় যে আমার বাচ্চাটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর থার্ড অপশন চলে যায় পাইলটে। এটা তো কমন, কিন্তু আসলে কি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? আপনি কি হতে পেরেছেন? না। আমি পেরেছি না। এটা আসলে মানে যে যেভাবে আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠায় যে প্রতিভা দিয়ে, হ্যাঁ। মানে কোনোভাবেই হোক সে সেটাতে চলে আসে। চলে যেমন আসে। আমরা অনেক সময় দেখি যে অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররা শখের বসে আমাদের রন্ধন শিল্পে আসে যে একটু শিখি, হ্যাঁ। শিখতে এসে তারা এমন এই রান্নার প্রেমে পড়ে যায়, এখান থেকে আর বের হয়ে আসতে পারে না। আর বিষয়টা হচ্ছে এরকম, পরে দেখা যায় যে এটা নিয়েই তারা কাজ কাজ করছে। করছে। আচ্ছা, আপনার ডিজাইন ও ক্রাফটিং এ বিশেষত্ব বলতে আপনি কি বোঝেন? আমার মানে এই আমার হাতের ছোঁয়া, দেখা যাচ্ছে আমি আমার এখন কিন্তু অনেক হ্যান্ডস তৈরি হয়েছে। আমি আমাকে কি অর্ডার করলে চাইলে আমি তাদের কাছ থেকেও একদম পুরাটা করে দিতে পারি, কিন্তু আমি চাই যে আমার হাতের ছোঁয়াটাও থাকুক সেখানে। তো আমি সেটাই। চেষ্টা করি সবসময় যে মেইন যে কাজটা এটা যেন আমি করতে পারি। তো এটা আসলে কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়, হ্যাঁ, সবকিছু নিজে মিলিয়ে করা, আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সময়ের তারপরে ব্যাপার। চেষ্টা করি যে চেষ্টা আমার করেন। হাত দিয়ে আমি হ্যাঁ, ওইটা করবো। টাচটা থাকলে না ফিনিশিংটা ভালো হয়। ওই যে গুড রিভিউটা তখন সত্যিই চলে আসে। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা কাজ করলাম, ওনার ছেলের এক আন্টি ছিল, তার ছেলে, সে আমার কিন্তু সিনিয়র দুইজন হচ্ছে ডিজাইনারকে পাঠিয়েছি, কিন্তু সে বলছে যে না তোমাকে আসতে হবে, আমার শরীরটা একটু খারাপ, আমি আজকে একটু বাসায় রেস্ট নিব, তুমি এখানে এসে রেস্ট নিও, কিন্তু তারপর তুমি তাই এটা সুন্দর বলেছে, এখানে এসে রেস্ট নিয়ে। এটাই। বাহ। ব্রাইডাল ক্রিয়েশনের কোনো বিশেষ অর্ডার বা মেমোরেবল ক্লায়েন্টের অভিজ্ঞতা যদি শেয়ার করেন। এরকম আসলে অনেক অভিজ্ঞতা আছে, অনেক শেয়ারিং এর বিষয় আছে। তো একবার যেটা হয়েছে না, ব্রাইডাল ক্রিয়েশনে না আমার দুইটা জিনিস ডেলিভারি দিতে হয়েছে দুই জায়গায়। তো ওটা হচ্ছে একটা খুব সুন্দর করে তরমুজের ডেকোরেশন, একই রকম ডেকোরেশন দুই জায়গায়। তো দুই জায়গায় তো আমার যে ডেলিভারি যে আপুটা দিয়ে দিয়েছিল, ওই আপুটা দুই জায়গায় গেছে। তো প্রথমবার যেখানে গেছে সেখানে গিয়ে দেয়, ওনার ফিডব্যাক ছিল এইটার দাম 5,000 টাকা, কি দিয়ে বানাইছেন, কি কি লাগছে এখানে, এরকম বলছে। তো ও সেম দিনেই আরেকটা ডেলিভারি দিতে গেছে, ওটা দেওয়ার শেষ, টাকা পয়সা দিয়ে দিয়েছে, ওভাবে বলছে। আরেক জায়গায় যখন গেছে তখন রিয়াকশন ছিল একদম ডিফারেন্ট, বলে এটা কি মোম দিয়ে বানাইছেন, মানে একটা মূলা দিয়ে পাখি বানিয়েছি, বলে মোম দিয়ে বানাইছেন, বলছে না মূলা দিয়ে, এত সুন্দর, খুব সুন্দর করে তাকিয়ে দেখলো, পরে বললো যে আমরা সেলোফেন করে দিই, তো বললো যে সেলোফেনটা একটু খুলো আমি সুন্দর করে দেখবো। তো সেলোফেনটা খুললো, দেখলো, তো ওটাও বিল ছিল 5,000 টাকা। তো উনি আরো 1,000 টাকা বেশি দিয়ে দিয়েছে, 6,000 টাকা দিয়েছে। এইটাই তো মানে আসলে এই সবকিছু আমরা হ্যান্ডেল করি, এটা এটা কাস্টমারটা হ্যান্ডেল করা ভালো লাগে, কিন্তু নেগেটিভ রিভিউটাও যে আমরা একদম খুব একদম হতাশ হয়ে যাই, না না না, সেটা ওটাও ওখান কিন্তু থেকেও আমাদের কাছে শেখার আছে আছে। যে তাহলে এখানে আসলে কি ত্রুটিটা ছিল, ওটা বের করে আমি আবার এটা ঠিক ছিল করি। দৃষ্টিভঙ্গি, কিন্তু হ্যাঁ, এটা দৃষ্টিভঙ্গি। যে একই জিনিস কিন্তু দুই জায়গায় দুই রকম দেখেন, feedback। এইটাই মানুষের দৃষ্টিভঙ্গির কত পার্থক্য, আর এটাতে আসলে নিরাশ হওয়া যাবে না। না, নিরাশ হয়ে যাবে না। দর্শক, এরকম রিভিউ কিন্তু আসতেই পারে, আপু কিন্তু নিরাশ
হননি, একই জিনিস দুই দিকে দিল, দেখেন রিভিউ দুই রকম। তার মানে কি সব সময় যে আপনি ভুল তা কিন্তু না, আপনি আপনার জায়গায় ঠিকই আছেন। দেখার দৃষ্টিভঙ্গির অনেক সময় ভুল হয়, আসলে এগুলো চোখের সৌন্দর্য তো, মানুষ ওইভাবে জাজ করতে পারে না। সবাই তো এগুলো নিয়ে কাজ করে না, সবাই সব মানে অনেকে হয় না এগুলো করে করে অভ্যাস, এগুলো অর্ডার দিয়ে অভ্যাস, অনুষ্ঠানগুলো করে অভ্যাস, অনুষ্ঠানে দিয়ে অভ্যাস। আর অনেকে হয়তো একদম নতুন, সে জানেই না বিষয়টা কি, ওখানে যে আপনার কতটা মানে খরচ হলো তার ধারণার বাইরে, কারণ সে তো এটার মধ্যে নেই। তো এই জন্য আসলে মন খারাপ করা যাবে না, মানে একদমই না, কারণ আপনার মন ভালো করে দেওয়ার জন্য কেউ কিন্তু আসবে না, নিজের মনকে নিজেই ভালো করতে হবে। আর বিশেষ করে আমাদের এই প্রফেশনে তো অবশ্যই সবসময় একটা আনন্দে থাকতে হবে, ভালোবাসতে হবে কাজকে, ভালোবাসা থাকলে তখন আর এই মন খারাপের বিষয়টা আসে না। আমরা বলি না যে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী, আসলে কিন্তু স্বাবলম্বী মানসিকভাবে শারীরিকভাবেও হতে হবে, মনোবলটা অনেক দৃঢ় রাখতে হবে। যেমন আপনি কিন্তু মানে কোনো হননি যে না, এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার, কত সহজ ভাবে নিয়েছেন। অন্য কেউ হলে হয়তো বা এটা নিয়ে একটু ডিপ্রেশনে চলে যেত, ডিপ্রেশনে যাওয়া যাবে না। আচ্ছা, নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? নতুন উদ্যোক্তাদের জন্য আমার যেটা পরামর্শ হচ্ছে যে, মনে করেন আমি পারবো, হ্যাঁ নেমে যেতে হবে, কিন্তু এটার পেছনে সময় দিতে হবে, শিখতে হবে, জানতে হবে, অনেক এখানে রিসার্চ করতে হবে। আমি নেমেই গেলাম কিন্তু লাস্টিং করলো না জিনিসটা, তাহলে কিন্তু এটা আরেকজনের জন্য ক্ষতি। তো আমাদের এখন বিষয়টা হচ্ছে ক্ষতিটাই বেশি হচ্ছে, তো আমরা এটা না করে শিখে জেনে বুঝেই নামি, তাহলেই আমার মনে হয় আমরা এটাকে লং লাস্টিং করে রাখতে পারবো। রাইট রাইট। আচ্ছা, আগামী 5 বছরে আপনি ব্রাইডাল ক্রিয়েশনকে কোথায় দেখতে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ব্রাইডাল ক্রিয়েশনটা যেহেতু আমার দিনাজপুরে একদম 2015 সাল থেকে আমার শোরুমটা ওখানে, ওটা আমি খুব চেষ্টা করি যেন ওটা টিকে থাকে আজীবন। আমি না থাকলেও যেন আমার ছেলেমেয়েরা ওটা ধরে রাখতে পারে, এটা আমার খুব ইচ্ছা। আর এছাড়াও আমি ব্রাইডাল ক্রিয়েশন আরো অনেক শাখা প্রশাখা করেছি, যেমন ফানা ফুডিস, সালাদ ক্রাশ বক্স, এগুলো যেন টিকে থাকে এটার জন্য খুব চেষ্টা করছি। ঢাকায় যে আমার আউটলেটটা দিয়েছি নুট্রিহান রোডে, ওখানে আমি ফানা ফুডিজে আমার হচ্ছে কিছু ফুড আছে একটু ডিফারেন্ট, যেমন সালাদ ক্রাশ বক্স, এটা একটু হট আইটেম, যেহেতু এখন সালাদ নিয়ে অনেক মানে স্বাস্থ্য সচেতন, সালাদটাকে অনেক বেশি প্রেফার করে, তো এটা নিয়ে আমি কাজ করছি। এটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে কর্পোরেট ভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ সালাদ এখন হচ্ছে বক্স আকারে সেল করছি, কেউ যদি চায় এটা অর্ডার করে তার অফিসেও এরকম ডেলিভারি সিস্টেমও আমরা সামনে আপডেট করছি। এটা তো দারুণ একটা খবর, আপনার সালাতের বক্স না, এটা কি নাম জানি বললেন? সালাদ ক্রাশ বক্স। খুবই দারুণ, নামটাও চমৎকার, সালাদ ক্র্যাশ বক্স। দর্শক, খুবই দারুণ একটি নিউজ দিলেন আপা, অবশ্যই আমাদের এই সালাদের টেস্টটা অবশ্যই নিতে হবে। খুবই মজার মনে হচ্ছে, যেহেতু উনি ক্রিয়েটিভ মানুষ, ওইটার মধ্যেও কোনো ক্রিয়েটিভিটি আছে হয়তো বা। আচ্ছা, কি কি সালাদ আছে? এখন আপাতত আমরা হচ্ছে কেশর সালাদ, গ্রিক সালাদ, মেক্সিকান সালাদ, রাশিয়ান সালাদ করছি, এছাড়াও বাংলা সালাদ তো আছেই, আরো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আমরা নিয়ে আসবো। আচ্ছা, এটা কি অর্ডার করতে হবে না এখানে রেডি থাকে? প্রি অর্ডার করতে হবে, আর হচ্ছে কর্পোরেট অর্ডার গুলোতে প্রি অর্ডার করতে হবে, আর আমার যে ফুড শপ আছে সেখানে রেডি থাকবে, কেউ আসলে আমরা সালাদটা মিক্সড করে দেন সার্ভ করব। এটা প্রাইস কেমন? এটা হচ্ছে আমরা ছোট বক্স যেটা, সেটা 100 টাকা, 300 টাকা, 500 টাকা এরকম। ও, একদম ফ্রেন্ডলি বাজেট, মানে স্টুডেন্ট বাজেট আমি বলবো। 100 টাকা যেটা আছে, তো স্টুডেন্টরাও যদি সালাদের স্বাদ নিতে চান, কারণ হেলদি, আর এখন মানুষ তো চাই একটু হেলদি খাবার, সবাই অনেকটা সচেতন, তো আপুর কাছে অবশ্যই আপনারা আসতে পারেন। আপু কিন্তু ডেলিভারি ম্যান দিয়ে আপনাদের বাসায় পৌঁছে দেবে। আপনার তো ডেলিভারি ম্যান আছে? একজন না কয়েকজন? 3-4 জন আছে। মানে অনেক সময় হয় কি, ডেলিভারি ম্যানের কারণে অনেকগুলো অর্ডার না মানে আটকে যায়, সেক্ষেত্রে কি করেন? এখন যে পাঠাও ডেলিভারি আছে, উবার ডেলিভারি আছে, কয়েকজন আছে যারা কিনা সবসময় ফুড ডেলিভারি করে, তাদের কিছু লিস্ট আছে আমাদের কাছে, যখনই অর্ডার আসে তাদেরকে কল করি, তারা এসে নিয়ে যায়। আচ্ছা, আপনি তো অনেক কাজ করছেন, অনেক কিছুর সাথে জড়িত অনেক বছর ধরে, তো আপনি যদি এই আবিদান না হতেন তাহলে কি হতেন? কঠিন প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার ধ্যান ধারণা চিন্তাতে তো এই আবেদন। তাহলে আমার মনে হয় আমি একটা জব করার ইচ্ছা ছিল, কখনো কর্ম
ছাড়া থাকবো এটা কখনো এটা চিন্তাই করেন নাই। সবসময় চিন্তা করেছি। তবে আমি এই সেক্টরে কাজ করবো এটা অনেক বেশি মানে ছিল না। প্রথমে ভাবতাম যে আমি চাকুরিজীবী হব, আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাবে, কিন্তু কখনো এই সেক্টরে আসবে এটা ভাবিনি। কঠিন প্রশ্ন হয়ে গেল উত্তরটা এরকমই। আচ্ছা, উনি কনফিউজ ছিলেন কারণ উনি আসলে এটা ছাড়া ভাবেননি কিছু। তারপরেও যেহেতু আরেকটা অপশন ছিল চাকরি ব্যাকগ্রাউন্ড, সো উনি আসলে চাকরিজীবী হতেন। ভাগ্যিস আপনি হননি, নাহলে আমরা এই আমি কিন্তু কিভাবে জব পেতাম? করেছি, আমি অনার্স কমপ্লিট করে 2 বছর কিছুদিন job সিটি ব্যাংকে করেছেন। কাস্টমার সার্ভিসে কিন্তু আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না, ওই নিয়মের মধ্যে আবেদন থাকবে না। উনি নিজের নিয়ম তৈরি করবে, উনি নিজেও নিজের কর্মের সংস্থান করবেন এবং ওনার সাথে যারা আছেন তাদেরও কর্মের সংস্থান করবেন। আসলে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেবেটা কে? এটাই। এবং আমাদের এখন উচিত কি, মানে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সন্তানদের শুরু থেকে তাদের মনের মধ্যে দিতে হবে যে তুমি মানে কিছু একটা করবা, কারোর অধীনে না, নিজে কিছু একটা সৃষ্টি করবা। হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার যে মনোভাব, ওটা কিন্তু আমাদের পরিবার থেকে তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। এবং এই যে স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু এ ধরনের লেকচার রাখা উচিত। হয়তোবা আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে, এবং আলাদা আমার মনে হয় সাবজেক্টই হওয়া উচিত উদ্যোক্তা বিষয়ে। এবং এখানে মানুষ তখন ওরা মানে স্টুডেন্ট যারা, ওরা তো অনেক ব্রিলিয়ান্ট, নতুন নতুন উদ্ভাবনী আরো অনেক কিছু তারা চিন্তা শক্তি নিয়ে তারা আগাবে, আরো নতুন কিছু উদ্যোক্তার জীবনে তারা করতে পারবে এবং আমাদের দেশের জন্য ভালো হবে, সবকিছুর জন্যই ভালো হবে। তো আপনি এসেছেন, অনেকটা সময় চলে গেল, মানে কথা বলতে বলতে কখন যে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি বোঝাই যায়নি। আপনি কর্মব্যস্ত মানুষ, সেই জায়গা থেকে আপনি সময় বের করে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগলো আমাদের এখানে এসে? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো, অনেকক্ষণ একটা সুন্দর সময় কাটালাম, খুবই ভালো লাগলো, মনের কথাগুলো বলতে পারলাম, খুবই ভালো লাগছে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ এতক্ষণ সুন্দর করে শোনার জন্য। চেষ্টা করেছি আমার কথাগুলো হাসিনা আপার সাথে শেয়ার করার জন্য, এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে শুনেছেন, দেখেছেন ধৈর্য নিয়ে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। প্রতিটা নারী সফলতায় তার জীবন ভরে তুলুক, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।